হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু ভিশন WBCS। ভিশন WBCS এ তোমাদের সকলকে স্বাগত। আজকের ক্লাসে আমরা আলোচনা করব WBCS 2024 মেন্সকে টার্গেট করে পেপার 3 জিওগ্রাফির যে প্র্যাকটিস সিরিজ চলছে তার সেট নাম্বার 14। সো লেটস গেট স্টার্টেড। আজকের প্রথম কোয়েশ্চেন, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং ম্যানগ্রোভ ফরেস্ট। অর্থাৎ ম্যানগ্রোভ ফরেস্ট সম্পর্কিত কিছু তথ্য দেওয়া আছে আমাদেরকে, তার মধ্যে থেকে কোনটা কোনটা স্টেটমেন্ট রয়েছে সেই স্টেটমেন্ট সম্পর্কে এখানে জানতে চেয়েছে। সো লেটস সি কি কি স্টেটমেন্ট এখানে দেওয়া আছে। প্রথমে বলা হচ্ছে ম্যানগ্রোভ পজেস নিউ ম্যাটোফোর। একদম ঠিক কথা, নিউ ম্যাটোফোর মানে যেটাকে আমরা শ্বাসমূল বলে থাকি। সো ডেফিনেটলি এখানে আমরা শ্বাসমূল পেয়ে থাকি, নিউ ম্যাটোফোর পেয়ে থাকি। এবং নিউ ম্যাটোফোর পাওয়ার প্রধান কারণ হচ্ছে যেহেতু জলজ জায়গায় থাকে, ফলে যখন জলের দ্বারা সাবমার্জেন্স হয় যাতে গাছপালা টিকে থাকতে পারে, সেই জন্য থাকে। ঠিক সুন্দরবন কনস্টিটিউট দ্য লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট ইন ইন্ডিয়া, এটাও একদম ঠিক। ভারতবর্ষের সব থেকে বৃহত্তম ম্যানগ্রোভ কনসেন্ট্রেশন আমরা সুন্দরবনে পাই। ম্যানগ্রোভ আর ফাউন্ড অনলি অ্যালং দ্য ইস্টার্ন কোস্ট অফ ইন্ডিয়া। ম্যানগ্রোভ কেবলমাত্র ইস্টার্ন কোস্টাল রিজনেতে পাওয়া যায়। এই যখনই অনলি শব্দটা চলে আসে না, তখন একটু ব্যাপারটা অন্যরকম হয়। সো অনলি না, আমরা ওয়েস্টার্ন কোস্টাল ক্ষেত্রেও পাবো। আমি ছবি দেখাবো। এই যে ওয়েস্টার্ন কোস্টাল সাইডে এই জায়গাটাতে, এই যে গালফ অফ কাচ, এই জায়গাটাতে আমরা পাচ্ছি, রাইট। এখানে মহারাষ্ট্র কোস্টাল রিজিয়নে আমরা পাচ্ছি, কর্ণাটক কোস্টাল রিজিয়নে আমরা পাচ্ছি। ফলে স্বাভাবিকভাবে এই জায়গাটাতেও তো আমরা পাচ্ছি ওয়েস্টার্ন কোস্টাল রিজিয়নে, শুধুমাত্র ইস্টার্ন কোস্টাল রিজিয়নে তো না। তো এই কারণে আমরা থার্ড যে স্টেটমেন্টটা এটাকে নিতে পারবো না। কারেক্ট আনসার হবে 1 এবং 2। অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেনে যাবো, কোয়েশ্চেন নাম্বার 2। দ্য ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া লাইজ ক্লোজেস্ট টু উইচ জিওগ্রাফিক্যাল ফিচার। তাহলে ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট কোনটা? আমাদের দেশের ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট যদি আমরা দেখি, সেটা অবস্থান করছে গুজরাট রাজ্যে। একদম ঠিক। তাহলে গুজরাট রাজ্যের ক্ষেত্রে এই যে জায়গাটা আমরা পাবো, এই পার্টিকুলার অঞ্চল, দ্যাট ইজ লোকেটেড ইন 68 ডিগ্রি 7 মিনিট ইস্ট লঙ্গিটিউড। এবং এই জায়গাতে আমরা কি পাচ্ছি? এই জায়গাতে আমরা সার ক্রিক পেতে পারি, কাছ মার্সেস রিজিয়ন পেতে পারি। এবং অ্যাকচুয়ালি দেখো, এই যে জায়গাটা, এটা কিন্তু কাছ পেনিনসুলাতেই অবস্থিত। ঠিক আছে, এই যে গুয়াহাটি এই যে জায়গাটা রয়েছে, এটা অ্যাকচুয়ালি কাছ পেনিনসুলাতে অবস্থিত। এবং স্পেসিফিক্যালি এই জায়গাটা ডেফিনেটলি আমরা কাছ পেনিনসুলা বলতে পারি বা কাছ মার্স বলতে পারি। ঠিক কথা, এই রান অফ কাছ, কাছ মার্স, ঠিক। এবং সৌরাষ্ট্র, দেখো এই যে জায়গাটা, এটা হচ্ছে সৌরাষ্ট্র। আমি মার্ক করব, এই জায়গাটা হচ্ছে কাথিয়াবার সৌরাষ্ট্র। এই যে জায়গাটা, এটা হচ্ছে কাছ পেনিনসুলা। এবারে কাছ পেনিনসুলার মধ্যেই আমরা দুটো জায়গা পাবো। মার্সল্যান্ড কেন, মানে হচ্ছে ভিজে অঞ্চল বলে মার্সল্যান্ড বলা হচ্ছে। আর কাছ পেনিনসুলা এই যে জায়গাটা, মানে কাছ রান, রান শব্দটার অর্থ হচ্ছে সল্ট সোকড প্লেন। এটার অর্থ হচ্ছে সল্ট সোকড প্লেন। এটা আমরা এখানে পাচ্ছি। কিন্তু স্পেসিফিক লোকেশন হিসাবে ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট বলেছে ক্লোজেস্ট যদি হয় সার ক্রিক রিজিয়ন আমরা দেখতে পাবো। এই যে সার ক্রিক রিজিয়ন, অর্থাৎ এই যে জায়গাটা দেখো, রান অফ কাছ, রান অফ কাছের একটা বিস্তীর্ণ অঞ্চল। রান অফ কাছ হচ্ছে একটা বিস্তীর্ণ অঞ্চল। এবং এই যে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে একটা বিতর্কিত জায়গা সার ক্রিক রিজিয়ন, এটা এখানে অবস্থান করছে। কোরি ক্রিক এখানে রয়েছে, তাহলে সার ক্রিক তার ইস্টার্ন সাইডে কোরি ক্রিক রয়েছে। এটাকে একটুখানি দেখে নেওয়া গেল। এই ধরনের কোয়েশ্চেন কিন্তু জিজ্ঞাসা করতে পারে। এবং আমরা এটা পাচ্ছি কোন জায়গাতে এক্স্যাক্টলি আমরা যদি দেখি, এই যে অংশটা আমরা পাবো। নেক্সট কোয়েশ্চেন, দ্য পূর্বাঞ্চল হিল represent an extension of which major mountain system? সো ডেফিনেটলি পূর্বাঞ্চল হিল যদি আমরা দেখি, এটা হিমালয় পার্বত্য অঞ্চলের একটা গুরুত্বপূর্ণ অংশ। কেন, কিভাবে এটা হয় আমি দেখাবো এই জায়গাটাতে। বেসিক্যালি আমাদের যে হিমালয় পার্বত্য অঞ্চল রয়েছে, মোটামুটি যদি এই আমাদের ভারতের ম্যাপ হয়, অ্যাপ্রক্স এরকমই হবে। তো হিমালয় পার্বত্য অঞ্চলের অবস্থান কেমন না, হিমালয় পার্বত্য অঞ্চল অবস্থান করছে ঠিক এইরকম ভাবে। জাস্ট এ মিনিট। এরকমভাবে হিমালয় পার্বত্য অঞ্চল অবস্থান করছে। এবং এই হিমালয়ের অংশের মধ্যে আমরা দুটো, এই জায়গাটা এটা হচ্ছে নাঙ্গা পার্বত্য অঞ্চল, পশ্চিম দিকে নাঙ্গা পার্বত্য অঞ্চল। এবং পূর্ব দিকে এই যে জায়গাটা, এটা হচ্ছে নামচা বারোয়া। তাহলে নাঙ্গা থেকে নামচা, এটা যেমন আমরা দেখতে পাচ্ছি। এরপর একটা সিনটেক্সিয়াল বেন্ড তৈরি হয়েছে, এবং এই সিনটেক্সিয়াল বেন্ডের ফলে এইরকম ভাবে একটা
ক্রিসেন্ট শেপ বা অর্ধচন্দ্রাকৃতি ভাঁজ আমরা দেখতে পাই, এবং যে জায়গাটা এই বাঁকটা তৈরি হয়েছে এইটাকে কি বলা হয়, এইটাকে বলা হয় সিনট্যাক্সিস বা সিনট্যাক্সিয়াল বেন্ড, হেয়ারপিন বেন্ডও বলা যায়। এরপর আমাদের যে 4টি রাজ্য আছে সেই 4টি রাজ্যের ভিত্তিতে আমরা যদি দেখি তাহলে এখানে মোট 4টি নাম আমরা উল্লেখ পাবো। অরুণাচল প্রদেশ, তারপর নাগাল্যান্ড, মণিপুর, এবং দেন কামস মিজোরাম। মিজোরাম আরেকটু ওপরে হবে, আকার এটা বুঝতেই পারছো, প্রত্যেক একটুখানি বুঝে না। এই যে 4টে অঞ্চল আমি বললাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, এই 4টে অংশে আমরা 4টে মেজর পার্বত্য অঞ্চল পাবো। কি কি পাবো? তাহলে অরুণাচল প্রদেশে আমরা পাবো পাটকই বুম, নাগাল্যান্ডে পাবো নাগা হিল, মণিপুরে পাবো মণিপুর হিল, এবং মিজোরামে পাবো লুসাই হিল বা মিজো হিল। এই যে লুসাই হিল বা মিজো হিল এইটা, তাহলে এটাকে আমরা বলতে পারছি অ্যাজ দ্য পার্ট অফ হিমালয়ান মাউন্টেন সিস্টেম। অলরাইট, এবার বাকি যে অংশগুলি রয়েছে সেগুলো কোথায় কোথায় আমরা দেখতে পাই? বিন্দিয়ান রেঞ্জ মোটামুটিভাবে আমরা এই জায়গাটাতে পাবো, এটা হচ্ছে বিন্ধ্য পার্বত্য অঞ্চলের অংশ, এই পুরো জায়গাটা হচ্ছে বিন্ধ্য পার্বত্য অঞ্চলের অংশ। তারপর বলা হচ্ছে ইস্টার্ন ঘাট। সো এই যে পুরো অংশটা আমি মার্ক করছি, পার্ট পার্ট আমরা ফ্র্যাগমেন্টেড অংশ হিসেবে পাবো, এটা হচ্ছে ইস্টার্ন ঘাট। আর মেঘালয় প্লেটু কোন জায়গাটা? এই জায়গাটা হচ্ছে মেঘালয় প্লেটু, ঠিক আছে, এই অংশটা হচ্ছে মেঘালয় প্লেটু। সো স্বাভাবিকভাবে এইটা আমাদের বাকি অপশনসগুলোর উত্তর। ওকে, আমরা পরবর্তী কোয়েশ্চেনে যাব। এক মিনিট, আমি একটুখানি এটা চেঞ্জ করে নিই, দাঁড়াও। ওকে, নেক্সট আমরা কোয়েশ্চেনে যাব। নেক্সট যে কোয়েশ্চেন নাম্বার, দ্যাট উইল বি কোয়েশ্চেন নাম্বার 4। আই থিঙ্ক প্রত্যেকের কাছে ক্লিয়ার আছে, কোয়েশ্চেন নাম্বার 4 দেখতে পাচ্ছ প্রত্যেকে? অল রাইট, চলো কোয়েশ্চেন নাম্বার 4 কি বলছে দেখা যাক। উইচ রিভার ইন ইন্ডিয়া ফ্লোজ অলমোস্ট প্যারালাল টু দ্য হিমালয়াজ বিফোর টেকিং এ সাউথওয়ার্ড টার্ন নিয়ার দ্য নামচা বারওয়া? নামচা বারওয়ার কাছে কোন নদী প্রবাহিত হচ্ছে যেটা একটা সাউথওয়ার্ড বেন্ডিং নিয়েছে? এবার দেখো এই প্রশ্নের ক্ষেত্রে আমরা পুনরায় এই জায়গাটায় যাব। তাহলে এই রকমভাবে এই জায়গা থেকে মোটামুটি আমরা যদি দেখি, এই জায়গা থেকে উৎপত্তি লাভ করছে কোন নদী? এই জায়গা থেকে উৎপত্তি লাভ করছে যেটা দ্যাট ইজ নোন অ্যাজ ব্রহ্মপুত্রা। ব্রহ্মপুত্রা নদী উৎপত্তি লাভ করছে, এবং এই যে ব্রহ্মপুত্রা নদী উৎপত্তি লাভ করছে, সো ব্রহ্মপুত্রা নদী উৎপত্তি লাভ করার পরে কি হচ্ছে না, ব্রহ্মপুত্রা নদী উৎপত্তি লাভ করার পরেতে এটা ইস্টার্ন সাইডে ফ্লো করছে, পুরোপুরিভাবে এটা ইস্টার্ন সাইডে ফ্লো করে যাচ্ছে, এবং প্রায় এরকমভাবে হিমালয়ের সাথে প্যারালালি ফ্লো করছে। গিয়ে এই জায়গাটাতে মনে রাখবে, এই যে সিনটেক্সিয়াল বেন্ডিং দেখতে পাচ্ছ, ওই জায়গাটাতে কি করে, সিনটেক্সিয়াল বেন্ডিং এই জায়গাটা থেকে এরকমভাবে ওয়েভ প্রবেশ করে, ঠিক এরকমভাবে প্রবেশ করে। তাহলে এটা প্রবেশ করছে সিনটেক্সিয়াল বেন্ডকে মেনটেন করে, এবং বাংলাদেশের দিকে প্রবেশ করে যাচ্ছে অ্যাজ দ্য রিভার যমুনা, ঠিক আছে। তাহলে নামচা বারওয়ার কাছে যে নদী ব্যবস্থার আমরা ইয়ে পেয়ে থাকি দ্যাট ইজ ব্রহ্মপুত্র, এবং এই বাংলাদেশে প্রবেশ করছে অ্যাজ দ্য রিভার যমুনা, যমুনা নদী হিসাবে বাংলাদেশে প্রবেশ করছে। অলরাইট, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5। দ্য মিকির হিল located near the Kaziranga National Park are geologically part of which plateau? মিকির হিল আমরা যদি দেখি গারো, খাসি, জয়ন্তিয়া, মিকির, নাগা, এই 4টে অংশ মেনলি আমরা এরকমভাবে পাবো। আমরা এই যে অংশটা এটা বাংলাদেশের অংশটা, ঠিক। এবার এই যে পোর্শনটা রয়েছে পুরোপুরিভাবে এই জায়গাটা প্রত্যেকে লক্ষ্য করো, গারো, খাসি, জয়ন্তিয়া, রাইট, এই 3টে প্রধান আমরা অংশ পাচ্ছি, গারো, খাসি, জয়ন্তী, এবং এরপর আমরা এরকমভাবে পাবো মিকির, এবং এই দিকে নাগাল্যান্ডে আমরা নাগা হিল তো অলরেডি দেখেছি। সো মিকির হিল ইট ইজ আ পার্ট অফ
ডেফিনেটলি আমরা মেঘালয়া প্লেটু হিসেবে বলতে পারি। এবার দেখো এইখানে যদি একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয় যে এই মেঘালয়া প্লেটু আবার কার পার্ট, এটা একটা প্রশ্ন হতে পারে না। মেঘালয়া প্লেটু উৎপত্তিগতভাবে আমরা কার পার্ট হিসেবে পাই? সো মেঘালয়া প্লেটু উৎপত্তিগতভাবে ছোটনাগপুর প্লেটুর সাথে সম্পর্কযুক্ত আমরা বলে থাকি, বাট এখানে সেই সম্পর্কের ভিত্তিতে আমরা আনসারটা করব না। এখানে আনসারটা যেটা আমরা করব, যে সম্পর্কের ভিত্তিতে আমরা আনসারটা করব, সেটা হচ্ছে মেঘালয়া প্লেটুর অংশ। এটা পুরোপুরিভাবে মেঘালয়া প্লেটুর অংশ হিসাবেই আমরা আনসার করব, অ্যান্ড obviously that is why the correct answer will be option B. Next question number 6, the Saddle Peak, the highest point of Andaman and Nicobar Island, is located in which island group? Saddle Peak কোথায় অবস্থিত? স্যাডেল পিক আন্দামান নিকোবর গোষ্ঠীর হাইয়েস্ট পিক হিসাবে পরিচিত, এবং এই যে স্যাডেল পিক এটা সর্বোচ্চ অংশ আন্দামান নিকোবর গ্রুপের, এর অবস্থান হচ্ছে কোথায় না, এর অবস্থান আমরা যদি দেখি নর্থ আন্দামান রিজিয়ন যেটা রয়েছে, নর্থ আন্দামানেতে আমরা পাবো, রাইট। এবং এই নর্থ আন্দামান, মিডিল আন্দামান, সাউথ আন্দামান, লিটিল আন্দামান, নর্থ আন্দামানের ইস্টার্ন সাইডে এই যে জায়গাটা, এইটার নাম কি? এইটার নাম হচ্ছে নারকোন্ডাম। ওকে, সো নারকোন্ডাম। এবং মিডিল আন্দামান রয়েছে, মিডিল আন্দামানের দক্ষিণ দিকে যদি আমরা দেখি, মানে এর দক্ষিণ দিকে এই রকম জায়গাটায় আমরা আরেকটা পাবো, ব্যারেন আইল্যান্ড। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7 আমরা যাব। কোয়েশ্চেন নাম্বার 7 কি বলা হচ্ছে, হুইচ মেজর ফোল্ড স্ট্রাকচার ডিভাইডস দ্য আরাবল্লী রেঞ্জ ইন্টু টু ডিস্টিংক্ট জিওলজিক্যাল সেকশন? আরাবল্লী যে পার্বত্য অঞ্চল রয়েছে, এই আরাবল্লী পার্বত্য অঞ্চলের মানে কোন জিওলজিক্যাল স্ট্রাকচারের মাধ্যমে দুটো ডিফারেন্ট জিওলজিক্যাল সেকশনে আমরা ভাগ হিসাবে দেখতে পাই, কার মাধ্যমে এটা আমরা দেখতে পাই? ওকে, এক্ষেত্রে কারেক্ট আনসার কি হবে? এক্ষেত্রে স্পেসিফিক্যালি আমরা গ্রেট বাউন্ডারি ফল্ট বা জিবিএফ, এই যে অংশটা রয়েছে, এই গ্রেট বাউন্ডারি ফল্টের অংশ হিসাবে ধরবো, যেটা আরাবল্লীর যে স্ট্রাকচার, এই আরাবল্লীর স্ট্রাকচারকে দুটো ভাগে ভাগ করেছে, আরাবল্লী রিজিয়নের স্ট্রাকচারকে দুটো ভাগে ভাগ করেছে। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাব। কোয়েশ্চেন নাম্বার 8, দ্য ভাবার জোন ফাউন্ড অ্যাট দ্য ফুটহিলস অফ দ্য হিমালয়াস রিপ্রেজেন্টস হুইচ টাইপ অফ ডিপোজিশনাল ফিচার? সো লেটস স্টার্ট অ্যাবাউট ভাবর রিজিয়ন। সো ভাবর রিজিয়ন আমরা কোথায় দেখতে পাই না, মূলত পিডমন্ট জোনে। এবার এই যে পিডমন্ট জোন, দেখো একটা বেসিক জিনিস লক্ষ্য করতে হবে, পিডমন্ট জোন দ্যাট মিনস পাদদেশীয় অঞ্চল। সো পাদদেশীয় অঞ্চলের ক্ষেত্রে কি হয় না, পাদদেশীয় অঞ্চলের ক্ষেত্রে যেটা দেখা যায়, কোনো একটা পার্টিকুলার ক্ষেত্রে আমরা যদি দেখি নদী নেমে আসছে, এবং নদী যখন নেমে আসে তার যে মেজর ডিপোজিশন, সেই ডিপোজিশনটা স্টার্ট করে কোথায়, যেখান থেকে সে আর যেতে পারে না, অর্থাৎ এই জায়গাতে যাবতীয় উপকরণ, বড় আকৃতির যে নুড়ি, কাঁকড়, বোল্ডার, হোয়াট এভার ইট হ্যাজ, এইটা এখানে ফেলতে শুরু করে, মানে ডিপোজিট করতে শুরু করে। অলরাইট, সো এই যে ডিপোজিশনটা হচ্ছে, এই ডিপোজিশনটা কিসের ওপর ভিত্তি করে হচ্ছে? এই ডিপোজিশনটা হচ্ছে লার্জার সাইজ, লার্জার পেবলস হিসাবে আমরা বলতে পারি। আমরা এখানটা দেখতে পাই লার্জার সাইজ হিসেবে দেখতে পাই। এই যে ডিপোজিশনটা, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ভাবর অঞ্চলের ডিপোজিশন, যে কারণে ভাবর অঞ্চলে আমরা লিখতে পারি দ্যাট রিভার or streams disappears। এখানে ডিসঅ্যাপিয়ার হয়, নিচের দিকে নেমে তরাই অঞ্চলে এসে এরা রিঅ্যাপিয়ার করে, তরাই অঞ্চলে এসে রিঅ্যাপিয়ার করে। সো ডেফিনেটলি আমরা পিডমন্ট প্লেন হিসাবে এটা তো বলবো। হুইচ টাইপ অফ ডিপোজিশনাল ফিচার এখানে দেখা যায় ভাবর অঞ্চলে, আমরা কিন্তু তার অপশন এখানে পাচ্ছি না। অন দ্য বেসিস অফ অপশন আমি যেটা আনসার বললাম সেটা কিন্তু আনসার নয়, তাহলে আনসার আমাকে এবার চেঞ্জ করতে হবে। এই জায়গাটা দেখো, পিডমন্ট প্লেন হতে পারে বা অ্যালুভিয়াল ফ্যান হতে পারে, এই দুটোই হতে পারে। কেন অ্যালুভিয়াল ফ্যান কেন আমরা বলছি, তার কারণ এই পিডমন্ট প্লেন মানে টোটাল অঞ্চলটাকে বোঝানো হয়। পিডমন্ট প্লেন মানে হচ্ছে পাদদেশীয় যে সমভূমি অঞ্চল, টোটালটাকে বোঝানো হয়। কিন্তু অ্যালুভিয়াল ফ্যান আমরা কোনটাকে বলি না, এই জায়গাতে এই যে সঞ্চয়টা, এটা যদি আমরা মাত্রাহীন পাখা, হাত পাখার মতো দেখতে পাই, তাকে অ্যালুভিয়াল ফ্যান হিসাবে উল্লেখ করা হয়, রাইট। মাত্রাহীন ফ্যানের মতো দেখতে পেলে আমরা তাকে অ্যালুভিয়াল ফ্যান হিসাবে বলে থাকি। সো এইটা এখানে মাথায় রাখতে হবে। অলরাইট, সো এক্ষেত্রে কারেক্ট আনসার আমরা নেব কি, অ্যালুভিয়াল ফ্যান। নেক্সট কোয়েশ্চেনে যাব, হুইচ কোস্টাল প্লেন অফ ইন্ডিয়া ইজ ফর্মড প্রিডমিনেন্টলি
বাই দ্য এমার্জেন্স অফ কন্টিনেন্টাল সেলফ। দেখো কোস্টাল রিজন দুটো হয়, একটা হতে পারে এমার্জেন্স অফ কোস্ট, যদি কোনো জায়গায় কোস্টাল এমার্জেন্স হয় তাহলে সমুদ্র দূরবর্তী অংশে সরে গেছে ধরতে হবে। আর একটা হয় সাবমার্জেন্স অফ কোস্ট, অর্থাৎ কোনো জায়গায় কি হয় না, কোনো জায়গায় সমুদ্রের অংশ পাড়ের দিকে মানে উপকূল ভাগের দিকে ছুটে আসে, তাকে আমরা সাবমার্জেন্স বলতে পারি। এবার এই কোস্টাল এমার্জেন্স এবং সাবমার্জেন্স এই দুটির ক্ষেত্রে আমরা যদি দেখি যে করমণ্ডল কোস্টাল রিজন মূলত পূর্ব উপকূলীয় ভাগ যেটা, এই করমণ্ডল কোস্টাল রিজন এটা এমার্জেন্সের চিহ্ন বহন করে, এটা এমার্জেন্সের চিহ্ন বহন করে। এবং এই যে স্পেসিফিক জায়গাটা আরেকটা বিশেষ কারণের জন্য গুরুত্বপূর্ণ মনে রাখবে, আরেকটা বিশেষ কারণ হচ্ছে করমণ্ডল কোস্টে টুয়াইস রেনফল পাবো। করমণ্ডল কোস্ট আরো যে কারণে বিখ্যাত, টুয়াইস রেনফল পাবো। সো আজকের যে পেপারটা আছে সেই পেপারটা তুলনামূলক ইজি করা হয়েছে একটুখানি। মালাবার কোস্টাল রিজনের ক্যারেক্টারিস্টিক কি, এখানে আমরা কয়াল বা লেগুন দেখতে পাই। Next question number 10. The basaltic lava flows forming the Deccan Traps are attributed to volcanic activity associated with which tectonic process? তাহলে এই জায়গাতে ব্যাসাল্টিক লাভা ফ্লো ফর্মিং দ্য ডেকান ট্র্যাপ, এটা বলেই দিচ্ছে লাভার নেচার হচ্ছে সেটা ব্যাসাল্টিক লাভা ফর্ম করেছে ডেকান ট্র্যাপ। তাহলে এই যে ডেকান ট্র্যাপ ফর্ম হয়েছে, এই ডেকান ট্র্যাপ ফর্মেশনের জন্য যে ভলক্যানিক অ্যাক্টিভিটি হয়েছে সেটা কি ধরনের ভলক্যানিক অ্যাক্টিভিটির সাথে যুক্ত, কোন ধরনের ভলক্যানিক অ্যাক্টিভিটির সাথে এটা যুক্ত। সো এক্ষেত্রে ডেফিনেটলি আমরা আগে একটা কোনো কোয়েশ্চেন সেটে পড়েছিলাম রাজমহল হিল ফর্মেশনের জন্য, দ্যাট ইজ ম্যান্টেল প্লিউম অ্যাক্টিভিটি। এবং এই যে কার্গুয়েলান প্লিউম, কার্গুয়েলান প্লিউম এক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো অপশন সি উইল বি দ্য কারেক্ট আনসার। নেক্সট, দ্য ছোটনাগপুর প্লেটু। আচ্ছা আর একটা কথা বলে দিই, এই যে কার্গুয়েলান প্লিউম বা এগুলো, এটা প্রবাবলি সেট নাম্বার 12-এ আনসার করা হয়েছে। মানে বিষয়টা সম্পর্কে খুব ডিটেলস আমি বলেছি, প্লিউম কি, হটস্পট কি, এটা একটুখানি দেখে নেবে। কারণ আমি আগেই বলেছি তোমরা তখনই একটা ভালো আপডেট পাবে যখন প্রত্যেকটা সেট তোমরা দেখবে, কারণ প্রত্যেকটা সেটেই কিছু কিছু কনসেপ্ট থাকছে যেটা আমার আগের সেটের উপর ডিপেন্ড করে তৈরি। ফলে যদি এটা না তোমরা দেখো তাহলে কিন্তু পরেরটা হয়তো বুঝতে নাও পারতে পারো, এটাকে একটুখানি মাথায় রাখবে প্রত্যেকে এবং সেই হিসাবে আনসারটা করবে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 11. দ্য ছোটনাগপুর প্লেটু ইজ কনসিডার্ড দ্য মোস্ট অ্যানসিয়েন্ট ল্যান্ডমাস অফ ইন্ডিয়া ডিউ টু দ্য ডমিনেন্স অফ উইচ রক সিস্টেম? আচ্ছা মোস্ট অ্যানসিয়েন্ট বলছে, তাহলে অ্যানসিয়েন্ট যদি হয় তাহলে অ্যানসিয়েন্ট রক নিশ্চয়ই থাকবে এখানে, অ্যানসিয়েন্ট রক থাকবে। সো হোয়াট ইজ দ্য অ্যানসিয়েন্ট রক? না আর্কিয়ান রক সিস্টেম ইজ দ্য অ্যানসিয়েন্ট রক সিস্টেম। তাহলে আর্কিয়ান রক আছে বলেই আমরা এটাকে অ্যানসিয়েন্ট রক সিস্টেম হিসাবে উল্লেখ করছি। অ্যানসিয়েন্ট রক সিস্টেম আর্কিয়ান, তারপর আসছে ধারওয়ার, রাইট? মনে রাখবে অ্যানসিয়েন্ট রক সিস্টেম আমরা আর্কিয়ান হিসেবে পাচ্ছি এবং আর্কিয়ানের পর আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ধারওয়ার। ওই যে আর্কিয়ান যুগের শিলা ক্ষয়প্রাপ্ত হচ্ছে, ওয়েদার হচ্ছে ক্ষয়প্রাপ্ত হচ্ছে এবং ক্ষয়প্রাপ্ত হয়ে কি হচ্ছে, ক্ষয়প্রাপ্ত হয়ে কোথাও গিয়ে সঞ্চিত হচ্ছে, দ্যাট মেড ধারওয়ার রক। ওকে, সো কারেক্ট আনসার উইল বি অপশন বি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12-এ আমরা আসবো। উইচ ইন্ডিয়ান স্টেট ইজ ড্রেনড বাই রিভার্স বিলঙ্গিং টু দ্য গঙ্গা, ব্রহ্মপুত্র অ্যান্ড বরাক বেসিন? তার মানে গঙ্গা বেসিন, ব্রহ্মপুত্র বেসিন এবং বরাক বেসিন, এই তিনটে বেসিন অঞ্চল মানে তিনটে নদীর একটা কমন বেসিন সেই স্টেটের ক্ষেত্রে আমরা পাচ্ছি। দেখো এখানে যদি আমরা পশ্চিমবঙ্গকে দেখি তাহলে কিন্তু বরাক বেসিন পশ্চিমবঙ্গের আসছে না, রাইট? ত্রিপুরা আসছে না, আসাম মেঘালয় হতে পারে। এবার মেঘালয় হলে গঙ্গা বেসিন খুব একটা গুরুত্বপূর্ণ না, বাট আসামের ক্ষেত্রে গঙ্গা বেসিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, ব্রহ্মপুত্র যেহেতু রয়েছে। তো বরাক বেসিন আমরা পাচ্ছি, ব্রহ্মপুত্র রয়েছে, দ্য কারেক্ট আনসার উইল বি অপশন বি, আসাম। এবার এখানে একটা বিষয় জিজ্ঞাসা করা যেতে পারে যে বেসিন মানে কি? দেখো বেসিন মানে হচ্ছে যখন কোনো একটা নদী প্রবাহিত হচ্ছে, এই নদীর
যাবতীয় যা উপনদী রয়েছে, ঠিক আছে, যত দূর থেকে আসুক না কেন, যদি সেই নদীতে এসে মিলিত হয়, মোট কথা উপনদী হয়, তাহলে সেই উপনদী অঞ্চল পর্যন্ত এই যে পুরো অঞ্চলটা, এটাকে আমরা বেসিন হিসাবে ধরবো। পুরো অঞ্চলটাকে আমরা বেসিন হিসাবে ধরবো। কেন? কারণ একটা মেন চ্যানেল দিয়ে এটা ফ্লো হচ্ছে, সেই জন্য। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13, দ্য দণ্ডকারণ্য রিজিয়ন মেনশনড ইন অ্যান্সিয়েন্ট টেক্সট করসপন্ডস টু উইচ মডার্ন ফিজিওগ্রাফিক রিজিয়ন? এই যে দণ্ডকারণ্য, এটা একটা প্ল্যাটু রিজিয়নের মধ্যে বর্তমানে পড়ে। এবং এই দণ্ডকারণ্য প্ল্যাটু কোথায় অবস্থিত? না, দণ্ডকারণ্য প্ল্যাটু অবস্থিত ছত্তিশগড়, স্পেসিফিক্যালি যেটা আমরা ছত্তিশগড় বেসিন বলছি বা প্লেটু, দুটোই আছে। হিয়ার লাইজ দ্য ডিফিকাল্টি লেভেল অফ দ্য কোয়েশ্চেন। যে তাহলে আমরা আনসার কোনটা করবো? আমরা তো ছত্তিশগড় পেয়ে যাচ্ছি, আবার বস্তার প্লেটুও পেয়ে যাচ্ছি। এবার এখানে উল্লেখ করা হয়েছে ছত্তিশগড় বেসিন, দণ্ডকারণ্য আমি চরিত্রগতভাবে পাচ্ছি কি? চরিত্রগতভাবে এটা একটা প্লেটু, তাহলে ডেফিনেটলি যদি প্লেটু হয়, কোনো একটা অংশের কথা বলা হচ্ছে যে অ্যাজ প্লেটু রিজিয়ন, তাহলে প্লেটু রিজিয়ন হলে সেটা বস্তার প্লেটুর কথা আমরা বলবো, যেহেতু দুটোই এক, ছত্তিশগড় বেসিন। এবার ছত্তিশগড় বেসিন যে ফরমেশন, বেসিন মানে কি? বেসিন মানে হচ্ছে অবনমিত স্থান, ঠিক আছে, বেসিন মানে হচ্ছে অবনমিত স্থান, সেই কারণে। নেক্সট, আচ্ছা, আগের আনসারটা কেউ যেন ভুল আন্ডারস্ট্যান্ড করো না, কারেক্ট আনসার সি হবে। দ্য গ্রেট বাউন্ডারি ফল্ট লাইজ বিটুইন হুইচ টু মেজর জিওলজিক্যাল ফরমেশন? তাহলে গ্রেট বাউন্ডারি ফল্ট আমরা কোথায় পেলাম? গ্রেট বাউন্ডারি ফল্ট আমরা একদিকে তো আরাবল্লী পাচ্ছি, তাহলে আরাবল্লী পার্বত্য অঞ্চলের সাথে আমরা কাকে পাবো? বিন্ধ্য পার্বত্য অঞ্চল হতে পারে। দেখো আরাবল্লীর সাথে সবকটা অপশন দেওয়া আছে। মালব মালভূমি হতে পারে, সাতপুরা হতে পারে। আমি বারবার বলছি, কোয়েশ্চেন দেখে সহজ মনে হয়, কিন্তু কোয়েশ্চেনের অপশন তার ডিফিকাল্টি লেভেলটাকে বাড়িয়ে দেয়। তাহলে আরাবল্লী এবং বিন্ধ্য পার্বত্য অঞ্চল, এই আরাবল্লী এবং বিন্ধ্য পার্বত্য অঞ্চল কোন একটা কোয়েশ্চেন আমরা এটা নিয়ে আলোচনা করলাম অবশ্য। এই যে আরাবল্লী এবং এই দিকে যে অংশটা, মানে এই দিকে যদি আমরা দেখি, এটা বিন্ধ্য পার্বত্য অঞ্চল আমরা পাবো। এই জায়গাটার কথা বলা হচ্ছে, তাহলে বিন্ধ্য কোথায় অবস্থান করছে? মোটামুটিভাবে এই হচ্ছে বিন্ধ্য, এই দিকে হচ্ছে আরাবল্লী, এদের মাঝখানে এই জায়গাটা হচ্ছে ফল্ট লাইনটা, মানে জিবিএফ যেটাকে বলা হচ্ছে। অলরাইট, নেক্সট কোয়েশ্চেন, দ্য খাসি হিল এক্সপিরিয়েন্স হেভি রেনফল ডিউ টু হুইচ টোপোগ্রাফিক ফ্যাক্টর? খাসি হিল রিজিয়নে আমরা ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত অনুভব করি, এবং এই যে বৃষ্টিপাতটা হয়, এই জায়গাতে মৌসিনরাম অঞ্চল অবস্থান করায় সেটা বিশ্বের সবথেকে বেশি বৃষ্টিপাতযুক্ত স্থান হিসাবেও পরিচিত। তাহলে কেন এই সবথেকে বেশি বৃষ্টিপাতযুক্ত স্থান হিসাবে এটা কেন পরিচিত হচ্ছে? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন হতে পারে। সো এই জায়গাতে দেখো একটা বেসিক কথা বলা দরকার, যে এখানে যে বৃষ্টিপাতটা হয় সেটা কি ধরনের বৃষ্টিপাত হয়? এটা হচ্ছে অরোগ্রাফিক রেনফল, বা এটাকে আমরা বলে থাকি শৈলক্ষেপ বৃষ্টিপাত। এর প্রভাবে কি হয় বা কিভাবে এটা ফাংশন করে? ধরো কোনো একটা পার্বত্য অঞ্চল রয়েছে, এই পার্বত্য অঞ্চলের যে কোনো একটা দিক থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস আসলো, এসে ওপর দিকে আপলিফটেড হয়, এবং ওপর দিকে আপলিফটেড হলে কি হবে? উপরে উঠে গিয়ে কনডেন্সড হবে, মেঘ তৈরি করবে, এবং এই জায়গা থেকে, মানে বেসিক্যালি এই দিকটাতেই ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত সংঘটিত হবে, এবং পরবর্তীতে এই ড্রাই উইন্ড যেটা থাকবে সেটা পাশের অঞ্চলের দিকে চলে যাবে। ফলে এই দিকটাতে আমরা পাবো লিওয়ার্ড সাইড বৃষ্টিপাত, এই দিকটাতে কম হবে। এই দিকটাতে আমরা পাচ্ছি উইন্ড ওয়ার্ড সাইড বৃষ্টিপাত, এই দিকটাতে আমরা বেশি পাচ্ছি। তাহলে লিওয়ার্ড সাইড এবং উইন্ডওয়ার্ড সাইড আমরা পাচ্ছি। এবার ভারতের ক্ষেত্রে তোমরা যদি লক্ষ্য করো, ভারতের ক্ষেত্রে ব্যাপারটা কেমন হয়, কিভাবে ভারতের ক্ষেত্রে হয়, সেটা খুব ভালো করে বোঝা যাবে। ধরে নেওয়া যাক আমি আগের কোয়েশ্চেনের অংশটা যেটা আঁকছি, কেমন? এটা আগের কোয়েশ্চেনটার ক্ষেত্রে আঁকছি। মোটামুটি ধরো এই 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 যে দিকটা, তাহলে এর অবস্থানটা কোথায়? মোটামুটিভাবে আমরা যদি দেখি, এর অবস্থানটা হচ্ছে এই দিকটাতে আমরা অবস্থান পাচ্ছি, রাইট? এবার যখন আমাদের দেশের মৌসুমি বায়ু প্রবেশ করছে, মৌসুমি বায়ুর একটা তো আরব সাগরীয় শাখা প্রবেশ করছে, আমরা সেটাকে ধরছি না, আরব সাগরীয় শাখাটাকে ধরছি না, আমরা এখানে ধরছি
এই যে রিজিয়নটা বে অফ বেঙ্গল বিওবি ব্রাঞ্চ, এ যাচ্ছে সোজা এই জায়গাটাতে, ফলে আঘাতপ্রাপ্ত হচ্ছে এবং দক্ষিণ দিকটাতে ব্যাপক বৃষ্টিপাত ঘটাচ্ছে। তার মানে এইখানে এই যে মেঘালয় প্লেটো অঞ্চলে আমরা বৃষ্টিপাতটা যে পাচ্ছি, এই বৃষ্টিপাতটার প্রধান কারণ কি? এই বৃষ্টিপাতটার প্রধান কারণ হচ্ছে ওরোগ্রাফিক লোকেশন। ওকে, আশা করছি প্রত্যেকে বুঝতে পারলে। সো এক্ষেত্রে আমরা কারেক্ট আনসার হিসেবে কোনটাকে চুজ করবো? তাহলে এক্ষেত্রে কারেক্ট আনসার হিসেবে একদম আমরা উল্লেখ করব ইট ইজ ওরোগ্রাফিক আপলিফমেন্ট। নেক্সট কোয়েশ্চেনে যাব, তবে তার আগে তোমাদের সামনে তুলে ধরা যে বিএসডব্লিউসিএস পক্ষ থেকে যে একটা মক টেস্ট সিরিজ লঞ্চ করা হয়েছে, সেই মক টেস্ট সিরিজে তোমরা কি কি পাচ্ছ একবার দেখে নিতে পারো। সেখানে পেপার 1 to 6 তোমরা মক টেস্ট পাচ্ছ, প্রত্যেকটা পেপারের অনলাইন মডেল কোয়েশ্চেন আনসার পাবে, বাংলা ইংরাজির পেপার চেক করা পাবে এবং ইভিএস সায়েন্স টেকনোলজি পেপারের ওপর স্ট্র্যাটেজিকের ওপর আলাদা স্টাডি মেটেরিয়াল পাবে। সো যারা যারা চাইছো জয়েন করতে তারা ডেফিনেটলি নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিও, কমেন্ট সেকশনে নাম্বার দেওয়া থাকবে। নেক্সট, দ্য পেনিনসুলার রিভার্স অফ ইন্ডিয়া ডিসপ্লে ডিসকর্ডেন্স উইথ রিলিফ প্রাইমারিলি ডিউ টু হোয়াট জিওলজিক্যাল রিজন। সো আমরা নদী ব্যবস্থার ক্ষেত্রে একটা পাই কনকর্ডেন্স, একটা পাই ডিসকর্ডেন্স। দুটো বিষয় আগে বোঝো। কনকর্ডেন্স মানে হচ্ছে যেদিকে বা যে অবস্থায়, মানে যে ঢাল অনুযায়ী আমরা নদী ব্যবস্থাকে প্রবাহিত হতে দেখছি, মানে প্রবাহিত হওয়া উচিত, সেখানে আমরা কি দেখছি? আমি সেখানে দেখতে পাচ্ছি, আমি একটা জিনিস এখানে উল্লেখ করি, এই জায়গাতে নদী সেই ঢাল অনুযায়ী প্রবাহিত হবে। যেমন আমরা একটা কোয়েশ্চেনে দেখবে 12 বা 13 নম্বরের কোনো একটা সেটের কোয়েশ্চেনে আমি বলেছিলাম যে কনসিকুয়েন্ট স্ট্রিম বলে, আমি ব্যাপারটাকে একটু ভুল প্রথমে ব্যাখ্যা করছিলাম, ওই কোয়েশ্চেনটা কনসিকুয়েন্ট বলেছিলাম। তাহলে কনকর্ডেন্স যদি বলি, তাহলে ইট উইল বি টকড অ্যাবাউট কনসিকুয়েন্স বা অনুগামী, অর্থাৎ যেদিকে মেজর ঢাল রয়েছে সেই দিকে নদী প্রবাহিত হচ্ছে, যেদিকে মেজর ঢাল রয়েছে সেই দিকে নদী প্রবাহিত হচ্ছে, এটার কথা বলা হচ্ছে। কিন্তু ডিসকর্ডেন্স মানে কি? ঢাল অনুযায়ী প্রবাহিত হয় না বা শিলাস্তরের সাথে অসামঞ্জস্যপূর্ণ। তাহলে এখানে জিওলজিক্যাল কারণ বলেছে, জিওলজিক্যাল কারণের মধ্যে মনসুন ফ্লো, এটা জিওলজিক্যাল কারণ নয়, এটাকে আমরা এমনি বাদ দিতে পারি। মনসুন ফ্লোটা আমরা জিওলজিক্যাল কারণ হিসেবে ধরবো না, এটা ক্লাইমেটিক একটা ডিটারমিনেন্ট, ক্লাইমেটিক একটা রিজন হিসেবে আমরা বলতে পারি, তাই তো? এর পরবর্তীতে দেখো যেটা বলা হয়েছে সুপার ইম্পোজড ড্রেনেজ সিস্টেম হতে পারে। তাহলে এইটা আমরা টেকটনিক আপলিফমেন্ট পেতে পারি, বা আরেকটা বলছে ফল্ট কন্ট্রোলড ভ্যালি, অর্থাৎ চ্যুতি দ্বারা নির্ধারিত উপত্যকা অঞ্চল। কিন্তু আমরা এখানে যেটা পাবো সেটা হচ্ছে সুপার ইম্পোজ ড্রেনেজ সিস্টেম। তুমি সুবর্ণরেখাতে দেখতে পাবে, ঠিক আছে, দামোদর নদীর ক্ষেত্রে কিছু জায়গায় দেখতে পাবে, চম্বলের ক্ষেত্রে দেখতে পাবে। বেসিক্যালি এগুলো কি? সুপার ইম্পোজ নদী ব্যবস্থা মানে কি? একটা নদী ব্যবস্থা প্রবাহিত হচ্ছে, এই শিলাস্তর রয়েছে একটি, এবং এর নিচে এটা একটি শিলাস্তর রয়েছে, এবং এর নিচে আরেকটি শিলাস্তর রয়েছে। ফলে স্বাভাবিকভাবে নদীর যে প্রবাহ শুরু হয় এই শিলাস্তরের উপর দিয়ে শুরু হয়, এবং দীর্ঘকাল ধরে ক্ষয় হয়ে গেলে ওপরের শিলাস্তর থেকে দ্বিতীয় শিলাস্তরে যখন নদী পড়ে, তাহলে উৎপত্তি অঞ্চলের উপর ভিত্তি করে এই যে দ্বিতীয় সাব লেয়ার, আমরা এটাকে উল্লেখ করছি অ্যাজ সাব লেয়ার অফ রক, এই সাব লেয়ার অফ রক এটার সাথে বর্তমানে যে নদী প্রবাহিত হচ্ছে তার কি কোনো আদৌ সম্পর্ক আছে? কোনো ধরনের সম্পর্ক নেই। ফলেতে আমরা একটা জিনিস এখানে উল্লেখ করতে পারি, যেহেতু কোনো সম্পর্ক দেখতে পাচ্ছি না, তাই যেন মনে হচ্ছে যে দ্বিতীয় শিলাস্তরটির ওপর যে নদী ব্যবস্থা সেটাকে কেউ বসিয়ে দিয়েছে, সুপার ইম্পোজ করেছে, সেই কারণে সুপার ইম্পোজ বা অধ্যারোপিত নদী ব্যবস্থা বলা হয়। অলরাইট, সো এই জন্য অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেনে যাব, কোয়েশ্চেন নাম্বার 70। দ্য বারিন্দ রিজিয়ন অফ বেঙ্গল ইজ অ্যান আউটকাম অফ হুইচ রিজিয়ন? এটা কোথায় অবস্থিত? বরেন্দ্র ভূমি। তার মানে এটা অ্যাকচুয়ালি ভাঙড় জাতীয় ল্যান্ডমাস, এবং ভাঙড় জাতীয় ল্যান্ডমাস মানে পুরানো পলি গঠিত। পুরানো পলি গঠিত। তাহলে ডেফিনেটলি এটা কেন হচ্ছে? এটা ডেফিনেটলি আমরা বলবো ফ্লুভিয়াল ডিপোজিশনের মাধ্যমে হয়েছে। অলরাইট, কোনো অসুবিধা নেই। মেরিন রিগ্রেশন, সমুদ্র অঞ্চলের অবস্থান বা এওলিয়ান অ্যাক্টিভিটির দ্বারা হয়নি,
কিন্তু দেখো আরেকটা অপশন এখানে দেওয়া আছে, আপলিপমেন্ট অ্যান্ড ইরোশন অফ ওল্ডার অ্যালুভিয়াম। ওল্ডার অ্যালুভিয়ামের ইরোশন হচ্ছে। আচ্ছা, বারিন্দ ভূমিভাগ যদি আমরা দেখি, তাহলে কোনো একটা জায়গায় অ্যালুভিয়াম সঞ্চিত হয়েছিল, সেই অ্যালুভিয়াম ক্ষয়প্রাপ্ত হচ্ছে সময়ের সাথে সাথে, অ্যালুভিয়ামকে আমরা ক্ষয়প্রাপ্ত হতে দেখছি। এটা এখানে অপশনে বলা হচ্ছে। প্রকৃত অর্থে কি তাই, নাকি ফ্লুভিয়াল ডিপোজিশন, এই দুটোর মধ্যে আমাদেরকে এবার দেখতে হবে। সো স্পেসিফিক্যালি আমাদের মাথায় রাখতে হবে এই যে অ্যালুভিয়াম রিজিয়ন, এই অ্যালুভিয়াম রিজিয়ন কিন্তু পুরানো, ফলে ফ্লুভিয়াল ডিপোজিশনের কথা যেহেতু বলা হচ্ছে, হ্যাঁ ডেফিনেটলি মানছি ফ্লুভিয়াল ডিপোজিশনেই হয়েছিল, কিন্তু ফ্লুভিয়াল ডিপোজিশন এখন কোথায় হচ্ছে? ফ্লুভিয়াল ডিপোজিশন এখন আমরা দেখতে পাচ্ছি খাদার রিজিয়নে হচ্ছে। প্লিস্টোসিন যুগে বাঁধার পরবর্তী সময় থেকে খাদার রিজিয়নে হতে দেখছি। খাদার রিজিয়নে হচ্ছে বলেই তো আমরা এই খাদার রিজিয়নকে নতুন পলিগঠিত অঞ্চল হিসাবে উল্লেখ করছি, নতুন পলিগঠিত অঞ্চল হিসেবে উল্লেখ করছি খাদার রিজিয়নকে, তাই তো? তাহলে ফ্লুভিয়াল ডিপোজিশনের কথা আমি এখানে বলছি, কিন্তু যেটা আগে অলরেডি ডিপোজিটেড হয়ে গেছে, যে জায়গাটা অলরেডি ডিপোজিটেড, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? যে জায়গাটা অলরেডি ডিপোজিটেড সেক্ষেত্রে আপলিফটেড ছিল এরিয়াটা, এবং ইরোশন হচ্ছে, এখন ইরোশন হচ্ছে। ইরোশন হচ্ছে কেন? কারণ এগুলি অত্যন্ত ড্রাই অ্যালুভিয়াম বলে, অর্থাৎ অত্যন্ত শুকনো অঞ্চল বলে এটার ইরোশন শুরু হয়েছে, এবং সেই কারণেই এই জায়গাতে আমরা বিভিন্ন ধরনের যে কাঁকড় বা এগুলো দেখতে পাই। সো স্বাভাবিকভাবে এটা আমরা উল্লেখ করতে পারি যে এই পার্টিকুলার অঞ্চলটাতে আমরা আনসার হিসাবে বর্তমানে যেহেতু ক্ষয়প্রাপ্ত হচ্ছে, কারণ এই অঞ্চলগুলোর তো আর ফ্লুভিয়াল ডিপোজিশন রেগুলার বেসিসে বা রেগুলার ডিপোজিশন শুরু হয়নি বা রেগুলার ডিপোজিশন হচ্ছে না, সেই কারণে অপশন বি কে চুজ করব। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18 এ যাব। The Sivalik range is composed primarily of which type of geological deposit? শিবালিক রেঞ্জ, শিবালিক পার্বত্য অঞ্চল যদি আমরা দেখি, তাহলে মেনলি এটা হিমালয়ের একদম দক্ষিণতম অংশ, এবং ইট ইজ অলসো নোন এজ দ্য আউটার হিমালয়। মানে আউটার হিমালয় রিজিয়নে আমরা কি ধরনের রক সাবস্টেন্স পাবো? গ্রেটার হিমালয়, মিডিল হিমালয় এবং শিবালিক, তিনটে অংশের মধ্যে শিবালিক রিজিয়নে আমরা বেসিক্যালি সেডিমেন্টারি রক পাবো, এ নিয়ে কোনো সন্দেহ নেই। সো সেডিমেন্টারি রক জেনারেলি আমরা পাবো স্যান্ডস্টোন এবং কংগ্লোমারেট টাইপের আমরা এটা পাবো, ক্লে কংগ্লোমারেট এগুলো। নেক্সট, দ্য কারেবা ফরমেশন অফ কাশ্মীর আর অ্যাসোসিয়েটেড উইথ হুইচ জিওমরফোলজিক্যাল প্রসেস? কারেবা বা কারেভা এটা মূলত আমরা কোথায় দেখতে পাবো? এই কারেবা ফরমেশন আমরা দেখতে পাবো কাশ্মীর ভ্যালিতে। এখানে শুধুমাত্র দেখো কোয়েশ্চেনে কাশ্মীর বলা আছে, কাশ্মীর ভ্যালিতে, এবং এটা বেসিক্যালি গ্লেসিয়ার ডিপোজিট। এবার শুধু গ্লেসিয়ার ডিপোজিশন না, এর সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করি, মনে রাখবে, ইট ইজ ল্যাকাস্ট্রাইন গ্লেসিয়েটেড ডিপোজিট। হোয়াট ডাজ ইট মিন? ল্যাকাস্ট্রাইন গ্লেসিয়েটেড ডিপোজিট মানে কি? ল্যাকাস্ট্রাইন গ্লেসিয়েটেড ডিপোজিট মানে হচ্ছে লেকের তলদেশে সঞ্চয় হয়েছিল, মানে হিমবাহ অধ্যুষিত সময়তে যে লেক তৈরি হয়েছিল সেই জায়গাতে। সো এটা ডেফিনেটলি গ্লেসিয়াল ডিপোজিশন আমরা বলবো। এবং এই যে কারেবা সয়েল, এই কারেবা সয়েল কেন বিখ্যাত, কি কারণের জন্য বিখ্যাত? না, কারেবা সয়েলে একমাত্র বর্তমানে আমরা যদি অরিজিনাল স্যাফরনের কথা বলি, কারেবা সয়েলে স্যাফরন কাল্টিভেশন হয়, এবং এইটা কাশ্মীরের অর্থনীতি, মানে যে কাশ্মীরের অর্থনীতি ট্যুরিজম বেসড অর্থনীতি তো অবশ্যই, তার সাথে সাথে যদি আমরা অন্য কোনো বিষয়কে লক্ষ্য করি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রোল কিন্তু প্লে করে থাকে, অন্যতম গুরুত্বপূর্ণ একটা রোলে প্লে করে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন যাবো। কোয়েশ্চেন নাম্বার 20, দ্য লোনার লেক ইন মহারাষ্ট্র ওজ ইটস অরিজিন টু হুইচ ন্যাচুরাল ইভেন্ট? দেখো এই লোনার লেক, এটা নিয়ে এবার বিতর্ক আছে। কেউ কেউ এটাকে বলে থাকে ক্রেটার লেক, আবার কেউ কেউ এটাকে বলে থাকে মিটিওর লেক। এবার এখানে আমার কিন্তু দুটোই অপশন দেওয়া আছে, কিন্তু কোনটাকে তাহলে আনসার হিসেবে নেওয়াটা বেটার হবে? দেখো আমরা এটা জানি যে আমাদের দেশে, মানে ভারতবর্ষের ক্ষেত্রে, যদি আমরা ভলক্যানিক অ্যাক্টিভিটি দেখার চেষ্টা করি, আমরা কিন্তু ভলক্যানিক অ্যাক্টিভিটি পেয়েছি। অলরাইট, ভলক্যানিক অ্যাক্টিভিটি পেয়েছি। এবার এই যে ভলক্যানিক অ্যাক্টিভিটি, এটা কি ধরনের ভলক্যানিক অ্যাক্টিভিটি পেয়েছি? এই ভলক্যানিক অ্যাক্টিভিটি হচ্ছে ফিসার টাইপের ভলক্যানিক অ্যাক্টিভিটি। তার মানে কি? তার মানে হচ্ছে সামহাউ ইট ইজ নন এক্সপ্লোসিভ ইন নেচার, এটাকে আমরা নন এক্সপ্লোসিভ নেচারের বলতে পারি। এবার বলা হচ্ছে যে যদি ক্রেটার লেক তৈরি হতে হয়, তাহলে ডেফিনেটলি আগে আমাকে কোনো একটা জায়গায় ক্রেটার বা জ্বালামুখ তৈরি হতে হবে,
এবং এই যে জ্বালামুখ তৈরি হবে, জ্বালামুখ তো আর এমনি তৈরি হবে না, তাহলে এখানে আমাকে দেখাতে হবে যে বিস্ফোরণ সহযোগে অগ্নুৎপাত কখনো হয়েছে। বিস্ফোরণ সহযোগে যদি অগ্নুৎপাত না হয় এই জায়গাতে, তাহলে এই জায়গাটার ভাঙন ঘটবে না, জ্বালামুখ তৈরি হবে না। আর যদি জ্বালামুখ তৈরিই হলো না, আমার এই জায়গাটা জ্বালামুখ, এইটা যদি তৈরি না হলো, এর পরবর্তীতে এই মুখটা ভেঙে গিয়ে কি করে এই জায়গাটাতে একটা লেক ফর্ম করবে? লেক ফর্ম করার তো সম্ভাবনা কম। ফলে আমরা মিটিওর ইম্প্যাক্ট হিসাবে বলে থাকি যে মহাজাগতিক বস্তুকণা সেটার ইম্প্যাক্টে স্থান অবনমিত হয়েছে, এবং এটা অবস্থিত হচ্ছে বুলদানা বলে একটি জায়গা আছে মহারাষ্ট্রে, বুলদানা জেলা। বুলদানা জেলাতে এটা অবস্থিত মহারাষ্ট্রে। সো এটা স্পেসিফাই করে দেওয়া যেতে পারে মিটিরাইট ইম্প্যাক্ট বলে। নেক্সট কোয়েশ্চেনে যাব, কোয়েশ্চেন নাম্বার 21। দ্য গালফ অফ ক্যাম্বে or Khambat shows extensive tidal flats due to the combination of which two factor? গালফ অঞ্চলেতে আমরা খুব বেশি পরিমাণে টাইডাল ফ্ল্যাট রিজিয়ন দেখতে পাই, এবং এই যে টাইডাল ফ্ল্যাট রিজিয়ন দেখতে পাই তার কারণ হিসাবে কি কি বিষয়কে তুলে ধরা যায়, কোন কোন কারণ আমরা এখানে পাচ্ছি। ওকে, সো এই যে টাইডাল ফ্ল্যাট এটা কি, এটা আমরা আগে জানবো যে এই পার্টিকুলার অঞ্চলেতে যে টাইডাল ফ্ল্যাট রিজিয়নের কথা বলা হচ্ছে, এই টাইডাল ফ্ল্যাট রিজিয়ন কেন তৈরি হচ্ছে, এই পার্টিকুলার অঞ্চলের এমন কি ক্যারেক্টারিস্টিক্স রয়েছে যেটা টাইডাল ফ্ল্যাট রিজিয়নকে তৈরি করতে সাহায্য করছে। মূলত এটা খাড়ি অঞ্চল, তো খাড়ি অঞ্চল। এবং দেখো ব্যাপারটা হচ্ছে ফ্ল্যাট মানে কি, ফ্ল্যাট মানে হচ্ছে এই শব্দটা সমতল ভূমি ফ্ল্যাট হিসাবে তো আমরা বলেই থাকি, বাট এটা হচ্ছে বলা যেতে পারে কাইন্ড অফ মার্সি ল্যান্ড। এবার এই মার্সি ল্যান্ড কেন তৈরি হচ্ছে এই জায়গাটা, তার কারণ কি? কারণ এই যে জায়গাটা গালফ অফ খাম্বাত, আমি যদি জায়গাটাকে এখানে ড্র করি, গালফ অফ খাম্বাত কোন জায়গাটা? এই জায়গাটা হচ্ছে গালফ অফ ক্যাম্বে, মনে রাখবে প্রত্যেকে। এই জায়গাটা হচ্ছে গালফ অফ ক্যাম্বে। তাহলে এর পার্শ্ববর্তী অঞ্চল, এর পার্শ্ববর্তী অঞ্চলের কথা বলা হচ্ছে। ফলে ওই জায়গায় জোয়ারের সময় জল আসছে, কিন্তু ভাটার সময় যখন জলটা নেমে যাচ্ছে তখন ওই কাদা মাখা মতো অবস্থাটা থাকছে। তো সেই কারণে টাইডাল ফ্ল্যাট, এই যে টাইডাল শব্দটা আমি বলছি, যখনই আমি টাইডাল শব্দটা বলছি, ইট ইজ রিলেটেড টু জোয়ার, ঠিক আছে? এবং তাহলে কিসের জন্য এটা যুক্ত? টাইডাল এস্টুয়ারাইন মানে কি, নদীর মতো অঞ্চল, এই কারণে এটা আমরা দেখতে পাচ্ছি। ওকে, দেখো হাই সেডিমেন্ট লোড অ্যান্ড লো ওয়েভ, লো ওয়েভের জন্য এটা সম্পর্কযুক্ত না, এখানে আমরা ওয়েভি নেচার তো দেখতে পাই, জোয়ারের জল তো আসে। স্যালো সিবেড এটাও না, উইন্ড ডিরেকশন তো নাই। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 22, দ্য রিভার সুবর্ণরেখা ইজ নোন ফর দ্য প্রেজেন্স অফ হুইচ মিনারেল ইন ইটস বেসিন? সুবর্ণরেখা, দ্যাট মিনস ইট ইজ রিলেটেড টু গোল্ড। ওকে, আর এখানে বলার কিছু নেই। Next, the inland drainage of western Rajasthan is primarily the result of which condition? Inland drainage system এর কথা বলা হচ্ছে। অর্থাৎ ইনল্যান্ড ড্রেনেজ সিস্টেম মানে কি না, ইনল্যান্ড ড্রেনেজ সিস্টেম মানে হচ্ছে এই জায়গাতে পার্টিকুলারলি যে সমস্ত নদী ব্যবস্থা দেখা যায়, এই নদী ব্যবস্থা কোনো বড় জলাশয়তে গিয়ে মিলিত হয়নি। এই নদী ব্যবস্থা আমরা দেখতে পাই মানে স্থলভাগের মধ্যেই বিলীন হয়ে গেছে। এটার প্রধান কারণ হচ্ছে, প্রথম কারণ হচ্ছে লো রেনফল। দেখো যদি লো রেনফল না হতো, হাই রেনফল হতো, তাহলে ফ্লো অফ ওয়াটার উইল বি কন্টিনিউড, থেমে যাওয়ার ব্যাপার ছিল না। কম বলেই অতিরিক্ত ইভাপোরেশনের ফলে জল মানে জলীয় অংশ, আমরা বাংলায় যেটাকে বলি ইভাপোরেটেড হয় বা উবে যায়, সেইটা বলা যেতে পারে, উদ্বায়ী আমরা বলে থাকি না, সেই রকম আর কি। এটা হচ্ছে প্রধান কারণ। বাকি জিনিস যা বলা হচ্ছে বেসিন আপলিফমেন্ট, ল্যাক অফ ভেজিটেশন, টেকটনিক ডিপ্রেশন, এগুলো কোনোটা কারণ নয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 24 যাব। কি বলা হচ্ছে না, which physiographic division of India is most prone to earthquake of very high magnitude? So definitely হিমালয় পার্বত্য অঞ্চল। আমরা যদি আর্থকোয়েক জোনিং দেখি, তাহলে এই যে হিমালয় পার্বত্য অঞ্চল, সেটা কিন্তু সব থেকে বেশি এর মধ্যে অবস্থান করছে। এবং অংশ হিসাবে যদি বলা হয়, এই হিমালয় পার্বত্য অঞ্চলের মধ্যেও যদি আমাকে জিজ্ঞাসা করা হয় যে স্যার এর মধ্যে তাহলে কোন জায়গাটাকে আমরা বলতে পারি সব থেকে বেশি মারাত্মক, হিমালয় তো অনেকটা বিস্তৃত অঞ্চল জুড়ে হিমালয়,
এই জায়গাতে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে মনে রাখবে আমাদের এই যে নর্থ ইস্টার্ন স্টেটস রয়েছে, এই যে জায়গাটা, এই নর্থ ইস্টার্ন স্টেটস রয়েছে আর এই পাশে এই জায়গাটা রয়েছে, এই জায়গাটা রয়েছে, এই দুটো জায়গা মোস্ট প্রোন টু হাই আর্থকোয়েক। সো কারেক্ট আনসার উইল বি অপশন সি। আর সব থেকে স্টেবল হচ্ছে পেনিনসুলার প্লেটু। Which Indian river forms a near rectangular drainage pattern due to structural control? রেক্ট্যাঙ্গুলার ড্রেনেজ প্যাটার্ন মানে কি? মূলত এগুলো ওই চ্যুতিযুক্ত অঞ্চলেতে কঠিন শিলাস্তর যেখানে রয়েছে সেই জায়গায় দেখা যায়। সেই ক্ষেত্রে কি হয়, ওই জায়গাতে মোটামুটিভাবে আমরা যদি দেখি জয়েন্ট রক টেরেন যদি হয় চ্যুতিযুক্ত অঞ্চলে, ফাটলযুক্ত অঞ্চলে, সেখানে দেখতে পাওয়া যায়। তো চম্বল নদীর ক্ষেত্রে আমরা মোটামুটি দেখতে পাবো, ঠিক আছে, এটা বলা যেতে পারে। নেক্সট, which of the following soil conservation measures is most effective against wind erosion? বায়ু, যেখানে বায়ুর দ্বারা ব্যাপক পরিমাণে ক্ষয় হয় সেই জায়গাতে মৃত্তিকার রক্ষণাবেক্ষণের জন্য, সেই জায়গাতে মৃত্তিকার যদি রক্ষণাবেক্ষণের কথা বলা হয় তাহলে সেখানে আমরা কোনটা সবথেকে গুরুত্বপূর্ণ প্রভাব হিসাবে পাবো রক্ষা করার জন্য? কন্টুর বান্ডিং। দেখো, কন্টুর বান্ডিং মানে হচ্ছে ধাপ বরাবর চাষ আমরা বলতে পারি। এইটা হচ্ছে পার্বত্য অঞ্চলে, টেরেস ফার্মিংও তাই। আর চেক ড্যাম, এটা মূলত যেখানে জল প্রবাহ অর্থাৎ সারফেস ফ্লো অফ ওয়াটার, তার জন্য। ওকে, সো বাকি থাকছে শেল্টার বেল্ট। এই শেল্টার বেল্ট কি? এরকম গাছ লাগিয়ে দিয়ে না, একটা গাছের লাইনিং তৈরি করে দেওয়া হয়। ধরো এরকম অঞ্চল রয়েছে, এই জায়গাটাতে পুরোপুরিভাবে এরকমভাবে গাছ লাগিয়ে, তাহলে বায়ু প্রবাহটা তো কম হবে। গাছ যেখানেই থাকবে বায়ু প্রবাহ বাধাপ্রাপ্ত হবে, এবং বায়ু প্রবাহ বাধাপ্রাপ্ত হলে স্বাভাবিকভাবে ক্ষয়ের পরিমাণটাও কম হবে। নেক্সট, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং দ্য পেনিনসুলার প্লেটু রিজিয়ন। পেনিনসুলার প্লেটু সম্বন্ধে কিছু আমাকে বলেছে। ইট ইজ কম্পোজড প্রিডমিনেন্টলি অফ প্রিক্যাম্ব্রিয়ান ক্রিস্টালাইন রক। প্রিক্যাম্ব্রিয়ান ক্রিস্টালাইন রক দ্বারা গঠিত, এবং যেহেতু আমি ধরেই নিচ্ছি যে আমাদের এই যে শিলা ব্যবস্থা আগ্নেয় শিলা ছিল, তাহলে আগ্নেয় শিলার মধ্যে আমরা ক্রিস্টালাইজেশন পেতে পারি, যদিও সবের ক্ষেত্রে হয় না, বাট স্টিল আমি ধরে নিচ্ছি এখানে ক্রিস্টালাইজেশন পেলাম। বাকিগুলো দেখি। ইট হ্যাজ রিমেন্ড টেকটনিক্যালি স্টেবল সিন্স দ্য মেসোজোইক ইরা। ঠিক, আমরা আগেই একটা প্রশ্ন এটা বললাম, দ্য ওয়েস্টার্ন ঘাট আর জেনারেলি হাইয়ার দ্যান ইস্টার্ন ঘাট। অবভিয়াসলি ওয়েস্টার্ন ঘাটে নদী প্রবাহিত বেশি হয়নি, সেই কারণে ক্ষয়ের পরিমাণ কম, এবং ইস্টার্ন ঘাটে ব্যাপক পরিমাণে নদী, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এই সমস্ত নদীগুলি প্রবাহিত হয়েছে, ফলে স্বাভাবিকভাবে আমরা সেটা ডাইসেক্টেড বেশি হতে দেখতে পাবো, তাই তো? এটাই কারণ। তো তিনটে স্টেটমেন্ট যেখানে বলা হয়েছে কারেক্ট। সো অল অফ দ্য। নেক্সট কোয়েশ্চেনে যাব, কোয়েশ্চেন নাম্বার 28। ওকে, ওয়েস্টার্ন ঘাট সম্বন্ধে জানতে চেয়েছে। দে ইন্টারসেপ্ট দ্য সাউথ ওয়েস্ট মনসুন উইন্ড। ঠিক, সাউথ ওয়েস্ট মনসুন উইন্ডকে ইন্টারসেপ্ট করে, ফলে কেরলের যে উপকূল ভাগ, বা রাদার টু সে আমাদের পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলের পশ্চিম দিকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হয়। দে ফর্ম এ কন্টিনিউয়াস মাউন্টেন চেন। একদম ঠিক কথা, ব্রেক দেখাই যায় না যেহেতু নদী প্রবাহিত হয়নি। অ্যান্ড দে আর রেকগনাইজড অ্যাজ এ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট স্পেসিফিক্যালি আমরা যদি দেখি, কিছু পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক্সের জন্যই ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে তাকে বলা হয়, যেমন আমাদের সুন্দরবন অবস্থান করছে, ঠিক আছে? সো এই কারণে আমরা এটা বলতে পারি যে আমাদের যে ওয়েস্টার্ন ঘাট রিজিয়ন বা বায়োডাইভার্সিটি হটস্পট, সেই হিসাবে 1, 2, 3 এখানে কারেক্ট আনসার। তবে হ্যাঁ, এখানে যেহেতু চেন বলা হয়েছে, এটা নিয়ে বিতর্ক হতে পারে, বাট অ্যাট এ সিরিজ যেহেতু আছে ওয়েস্টার্ন ঘাটটা না, আমি সেই জন্য এটাকে আনসার হিসাবে নিলাম। আশা করব প্রত্যেকে বুঝতে পারলে। তবে এবার এই যে মাউন্টেন সিস্টেম, এটা তো প্লেটুর মাউন্টেন সিস্টেম, সেই কারণে চেন নাও নেওয়া হতে পারে, বুঝলে? সো আমি যদিও এখানে আনসার হিসাবে তিনটেই বলছি, বাট এটা তোমাদের মাথাতেও আমি ঢুকিয়ে রাখলাম, সামটাইমস অনেক জায়গাতে এটা চেন হিসাবে নাও পেতে পারো। নেক্সট, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং ইন্ডিয়ান ফরেস্ট। দেখো, আমরা 25 পর্যন্ত যে ধরনের প্রশ্ন আলোচনা করলাম,
সেটা ছিল একদম ডাইরেক্ট কোয়েশ্চেন ছিল। কিন্তু এবার তোমরা যদি লক্ষ্য করো, এবার কিন্তু লাস্ট দিকের 4-5টা কোয়েশ্চেন আমি ইচ্ছাকৃত সেট করেছি এরকম করে, যাতে তোমাদের একটু ডিফিকাল্টি লেভেলটা বাড়ানো হয়। ওকে, কেন আমি সেটা পরে বলছি। এবার এই স্টেটমেন্টটাকে দেখো, ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট অকার ইন রিজন হ্যাভিং মোর দ্যান 200 সেন্টিমিটার অফ রেনফল। একদম ঠিক, 200 সেন্টিমিটারের উপরও আমরা পাই। আর ইফ ইট ইজ 250 প্লাস, তাহলে আমরা তাদেরকে বলে থাকি ওয়েট এভারগ্রিন। টিক ইজ আ ক্যারেক্টারিস্টিক স্পেসিস অফ ট্রপিক্যাল ডেসিডুয়াস ফরেস্ট। ট্রপিক্যাল ডেসিডুয়াস ফরেস্টের ক্ষেত্রে আমরা টিক মানে সেগুন পেয়ে থাকি। ঠিক, স্যান্ডেলউড ইজ ন্যাচুরালি ফাউন্ড অনলি ইন দ্য ওয়েস্টার্ন ঘাট। ওয়েস্টার্ন ঘাটে স্যান্ডেলউড পাওয়া যায় একমাত্র বলছে। এবার এই যে জায়গাটা আমরা পাই, বাট এই যে অনলি শব্দটা বলছে, এটা নিয়ে একটুখানি আমার বলার আছে। আমরা মেনলি পাই, অনলি নয়। আমি এটা অনলি বলবো না, ওয়েস্টার্ন ঘাট অনলি বলবো না, এটা আমাদের যে সার্দার্ন পেনিনসুলা সেখানেও কিন্তু পাওয়া যায়। ঠিক আছে, সার্দার্ন পেনিনসুলাতেও আমরা পেয়ে থাকি। সো এই কারণে আমরা এটাকে কারেক্ট আনসার হিসেবে কি করব, এই কারণে আমরা এটাকে কারেক্ট আনসার হিসেবে 1 আর 2 কে চুজ করছি। এই অনলি বলেছে বলে আমি নিলাম না, এবং ইট শুড বি মেনলি। ওকে, অ্যান্ড the last question, which geomorphic process is primarily responsible for the formation of Chambal ravine in central India? চম্বলের র্যাভাইন আমরা ছবিতে দেখব, এই হচ্ছে চম্বলের র্যাভাইন। ঠিক আছে, এটা কেন হয়েছে না, ব্যাপক পরিমাণে এই পার্টিকুলার অঞ্চলে ফ্লুভিয়াল ইরোশনের কারণে। এই পার্টিকুলার অঞ্চলের যে নদী রয়েছে চম্বল রিভার স্পেসিফিক্যালি, এটা এই অঞ্চলে ব্যাপক পরিমাণে গালিক্ষয় করেছে। গালিক্ষয় বা নালিক্ষয় যেটাকে আমরা বাংলায় বলে থাকি, সেই কারণে এই র্যাভাইন ফরমেশন করে। এবং এই যে পার্টিকুলার অঞ্চলটি রয়েছে, এই পার্টিকুলার অঞ্চলটিকে আরো কি বলা হয় জানো, এই পার্টিকুলার অঞ্চলটিকে আমরা ব্যাডল্যান্ড টোপোগ্রাফি হিসাবে উল্লেখ করে থাকি। কেন ব্যাডল্যান্ড টোপোগ্রাফি না, তার কারণ হচ্ছে এই জায়গাতে দেখো কোনো রকম ভাবে আমরা কিন্তু পাই না, মানে পার্টিকুলারলি এই জায়গাটাতে চাষবাস অ্যাজ সাচ আমরা পাই না। সেই কারণে এটাকে ব্যাডল্যান্ড টোপোগ্রাফি হিসাবেও উল্লেখ করা হয়। ওকে, অলরাইট। সো মোটামুটি ভাবে এই ছিল আমাদের আজকের সেট নাম্বার 14 এর 30টা কোয়েশ্চেন। আশা করবো এটা তোমাদের ভালো লাগবে, তোমাদের কাজে লাগবে রাদার। এবং যেটা বলছিলাম যে কোয়েশ্চেন আমরা কিন্তু এইরকম স্ট্যান্ডার্ড সেট করছি, যাতে করে তোমাদের প্রথম দিকের কোয়েশ্চেনগুলো যদি তোমরা দেখো অনেকটা ইজি ছিল, আস্তে আস্তে কিন্তু এটা ক্রমশ টাফ থেকে টাফের দিকে আমরা নিয়ে যাব, আমি যেমনটা আগে বলেছিলাম। তোমাদের মতামত তোমরা জানিও। অ্যান্ড অন দিস নোট, থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ এ গুড ডে।